ফ্যাসিবাদীরা যেন পুলিশকে ব্যবহার করতে না পারে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রী। আর কোন ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদেরকে দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়। আসুন আজ আমরা আবারও নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই। পুলিশ সপ্তাহের উদ্বোধনে জনগণের সঙ্গে আস্থা এবং নির্ভরতার সম্পর্ক তৈরির নির্দেশ। ক্ষমতায় এসে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করছে বিএনপি, অভিযোগ আসিফ মাহমুদের। বিএনপি তো গণতন্ত্রের কথা বলে বলে বিগত 18 বছর 17 বছর রাজনীতি করতে আমরা দেখেছি, কিন্তু তারেক রহমান ক্ষমতায় বসেই গণতন্ত্রের গলা টিপে হত্যা করছেন। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামে 11 দলের কর্মসূচি। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে, জানান সড়ক মন্ত্রী। নৌয়ের নিরাপত্তা, যাত্রীদের নিরাপত্তা, জানের নিরাপত্তা, নৌযান, এটা আমরা যাদের জায়গা থেকে শতভাগ চেষ্টা করে প্রতিষ্ঠিত করব। ফিটনেসবিহীন নৌযান চলাচল বন্ধের নির্দেশ। যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের জবাব দিয়েছে ইরান। আলোচনা মানে আত্মসমর্পণ নয়, ওয়াশিংটনকে কড়া বার্তা তেহরানের। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি তাসনিম অর্থী। দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। ফ্যাসিবাদীরা যেন পুলিশকে ব্যবহার করতে না পারে সতর্ক থাকতে হবে সবাইকে, এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার সকালে পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন তিনি। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে এই আয়োজন হয়। প্রধানমন্ত্রী আরও বলেন, পুলিশ সদস্যরা মানবিক আচরণ করবেন, এটাই প্রত্যাশিত। জনগণের জানমাল রক্ষায় পুলিশকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। বর্ণিল আয়োজন আর কুচকাওয়াজের মধ্য দিয়ে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে শুরু হলো পুলিশ সপ্তাহ 2026। খোলা জিপে চড়ে পুলিশের বার্ষিক প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে, আর সেই প্রত্যাশার বড় অংশ জুড়ে রয়েছে জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। দেশের জনগণের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা আপনাদের কার্যক্রম, অর্থাৎ পুলিশের ভূমিকার উপরেই সবচেয়ে বেশি নির্ভরশীল। আপনারা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবেন, এটি আপনাদের কাছে বর্তমান সরকারের প্রত্যাশা। ভবিষ্যতে যেন কোনো স্বৈরাচার বা ফ্যাসিবাদী শক্তি পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে আহ্বান জানান সরকার প্রধান। এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদেরকে দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়। স্বাধীনতার প্রথম প্রহরেই পুলিশের রক্তে রঞ্জিত এই মাটিতে দাঁড়িয়ে আসুন আজ আমরা আবারও নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনে বাংলাদেশ পুলিশ দক্ষতা ও পেশাদারিত্বের প্রমাণ দিয়েছে। 2024 সালে ছাত্র জনতার এক রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পরে দেশের স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে জনগণের রায় গঠিত বর্তমান সরকার। এবারের পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ। 4 দিন ব্যাপী এই আয়োজন চলবে আগামী 13 মে পর্যন্ত। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। নবদম্পতির জন্য উপহার সামগ্রী পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার প্রধানমন্ত্রীর পক্ষে নবদম্পতির বাসায় উপহার পৌঁছে দেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এর আগে শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির দিনব্যাপী এক সভা শেষে সেখানে একটি বিয়ের অনুষ্ঠানে হঠাৎ উপস্থিত হন প্রধানমন্ত্রী। এর একদিন পর নবদম্পতির জন্য উপহার পাঠিয়ে শুভেচ্ছা জানান তিনি। আজকে উনি আমাকে বলেছে যে যেহেতু একটা বিয়ের অনুষ্ঠান, তুমি একটা গিফট আমাদের পক্ষ থেকে দাও। সেই গিফটটাই দিয়ে গেলাম, আর সেটাই দিতে আসছি। বাংলাদেশের সাথে স্থায়ী বন্ধুত্ব চাইলে ভারতকে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে।
এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আইডিবির ৪৫তম জাতীয় কাউন্সিলে তিনি এই কথা বলেন। জানান, দিল্লিকে ঢাকার সাথে সুসম্পর্ক রাখতে হলে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে শনিবার 2 জন বাংলাদেশিকে হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। বারবার সীমান্তকে রক্তাক্ত করতে থাকবেন, এইভাবে তো একটি ভালো সম্পর্ক কখনোই গড়ে ওঠে না। দিল্লিকে অবশ্যই এই রক্তপাত বন্ধ করতে হবে। বাংলাদেশের সাথে যদি একটি স্থায়ী বন্ধুত্ব গড়ে তুলতে চান, তাহলে এই যে একটা সহিংসতার মনোবৃত্তি, এটা পরিহার করতে হবে। গণভোটের রায় উপেক্ষা করলে বিএনপির জন্য পতিত ফ্যাসিস্টদের মতো পরিণতি অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন 11 দলীয় ঐক্য জোটের নেতারা। রবিবার চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণভোট নিয়ে 11 দলের সেমিনারে বক্তব্য রাখেন নেতারা। এ সময় বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না করে বিএনপি জনরায়ের সাথে বেইমানি করছে। গণভোট বাস্তবায়ন প্রশ্নে সরকারের অবস্থান এবং রাজনৈতিক সিদ্ধান্তের কারণেই দেশে অস্থিরতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন এলডিপির চেয়ারম্যান অলি আহমেদ। আর আন্দোলনের মাধ্যমেই গণরায় বাস্তবায়নের দাবি আদায়ের হুঁশিয়ারি দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। জুলাই সনদে যে সমস্ত সাংবিধানিক পরিবর্তনের প্রস্তাবনা করা হয়েছে, 84টি বিষয়ে আমরা যে একমত হয়েছি জাতীয় ঐকমত্য কমিশনে, প্রায় 47টি সাংবিধানিক পরিবর্তনের প্রশ্ন আছে। অন্যান্য পরিবর্তনগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার অথবা অর্ডিন্যান্স জারি করে করা যাবে, কিন্তু সংবিধান পরিবর্তনে সংস্কার করে আমাদের প্রায় 47টি সংস্কার প্রয়োজন। তার অন্তত 8-10টা গুরুত্বপূর্ণ ব্যাপারে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। ভারত সরকারকে বলবো, আপনাদের এই গরুটা সামলান এবং প্রত্যেক ধর্মের মানুষের জন্য নিরাপত্তা নিশ্চিত করেন। জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে এই সংবিধানের প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। বিএনপির নাম এখন হয়ে গেছে বাংলাদেশ নাফরমান পার্টি। এই বাংলাদেশ নাফরমান পার্টি যদি না হইতে চান, তাহলে ভালোয় সোজা পথে আসেন, সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়ন করেন, গণভোট বাস্তবায়ন করেন। আর যদি না করেন, তাহলে বাংলাদেশের জনগণকে নিয়ে কিভাবে আঙুল বাঁকা করতে হয়, এটা 11 দলীয় ঐক্য জোট দেখিয়ে ছাড়বে। ক্ষমতায় এসে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করছে বিএনপি, অভিযোগ করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের কোনো রূপরেখা এখনো পাওয়া যায়নি। স্পষ্ট সময়সীমার দাবি জানিয়েছে এনসিপি। রবিবার রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গণতন্ত্রের কথা বলে বিগত 18 বছর 17 বছর রাজনীতি করতে আমরা দেখেছি, কিন্তু তারেক রহমান ক্ষমতায় বসেই গণতন্ত্রের গলা টিপে হত্যা করছেন। যাদের সাথে ফ্যাসিস্টদের সরাসরি সম্পৃক্ততা বা তাদের ফৌজদারি অপরাধের সম্পৃক্ততা ছিল না, তারা অন্য যে কোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, তারা এনসিপির প্রার্থী হওয়ার জন্য আবেদন করতে পারবে। আসন্ন ঈদুল আজহায় ঘরমুখী মানুষের যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সরকার। বিশেষ করে সড়ক ও নৌপথে বাড়তি চাপ সামাল দিতে সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে সমন্বয় জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। নৌ নিরাপত্তা সপ্তাহ 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। আর অন্যদিকে দুর্ঘটনা রোধে ফিটনেসবিহীন নৌযান চলাচল বন্ধে কঠোর নির্দেশনা দিয়েছে নৌ পরিবহন প্রতিমন্ত্রী। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে শুরু হয়েছে ঘরে ফেরার প্রস্তুতি। প্রতি বছরই ঈদযাত্রায় সড়ক ও নৌপথে বাড়তি চাপ তৈরি হয়, তবে সেই চাপ সামাল দিতে এবার আগাম প্রস্তুতি ও সমন্বিত পদক্ষেপের কথা জানিয়েছে সরকার। রবিবার রাজধানীর লেডিস ক্লাবে নৌ নিরাপত্তা সপ্তাহ 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখার বিষয়টি তুলে ধরেন নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। বলেন, যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে। ঈদযাত্রা এবং পরবর্তীতে সারা বছরের নৌযাত্রা, নৌয়ের নিরাপত্তা, যাত্রীদের নিরাপত্তা, যানের নিরাপত্তা, নৌযান, এটা আমরা যার জায়গা থেকে শতভাগ চেষ্টা করে প্রতিষ্ঠিত করব। এটাই হোক আজকের দিন আমাদের অঙ্গীকার।
এ সময় নৌপথের নিরাপত্তায় সরকারের কঠোর অবস্থানের বিষয়টি তুলে ধরেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। বলেন, ফিটনেসবিহীন ও অনুমোদনহীন নৌযান চলাচল ঠেকাতে বাড়ানো হচ্ছে নজরদারি। এই ঈদকে সামনে রেখে বিভিন্ন অঞ্চলে ছোট ছোট নৌকা অনুমোদনহীন কিছু নৌযান চলাচল করে। এখানে নৌ পুলিশের যারা আছেন, কোস্টগার্ডের যারা আছেন, আপনাদেরকে অনুরোধ করবো এই বিষয়টি একটু সতর্কভাবে দেখার জন্য। সংশ্লিষ্টদের আশা, কঠোর নজরদারি ও সমন্বিত ব্যবস্থাপনায় এবার ঈদযাত্রা হবে নিরাপদ ও স্বস্তিদায়ক। সাদমান রাফিদ, নিউজ 24, ঢাকা। রাজধানী মানেই উন্নয়নের গল্প, আলোকিত নগর জীবনের প্রতিশ্রুতি, কিন্তু কিছু গলি রাস্তা এখনো আটকে আছে অবহেলা আর পিছিয়ে থাকার পুরনো অধ্যায়ে। বৃষ্টি নামলেই জলাবদ্ধতা, খানাখন্দে ভরা সড়ক, রাতে মাদক আর সীমাহীন দুর্ভোগ। এমন চিত্রের দেখা মেলে সিটি কর্পোরেশনের আওতাধীন ভাটারার সোলমাইদ এলাকায়। বিস্তারিত মাহমুদ হাসানের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন আব্দুল্লাহ মাহমুদ। দৃশ্যটি রাজধানীর ভাটারা থানার সোলমাইদ এলাকার। নগর জীবনের স্বাভাবিক ছন্দ বরাবরই থমকে যায় ভাঙাচোরা রাস্তা আর নানা ধরনের অব্যবস্থাপনার কাছে। জরাজীর্ণ এই সড়ক যেন বছরের পর বছর ধরে কেবলই দুর্ভোগের সাক্ষী। একটু বৃষ্টি হলেই পাল্টে যায় এই এলাকার দৃশ্য। জমে যায় পানি, কোথাও কাদা, আবার বড় বড় গর্ত। চলাচল হয়ে পড়ে ঝুঁকিপূর্ণ। বৃষ্টির দিনে অনেক সময় রাস্তা আর নর্দমার পার্থক্য বোঝায় হয়ে পড়ে দায়। আজকে 2-5-7 বছরের ভিতরে আমরা কোনো কাজ কাম দেখতেছি না। আর ভিতরের দিকে যাইয়া দেখেন সেলাপ রাস্তাঘাট সব উল্টাই রাখছে আজ 1 বছরও বেশি ধরিয়া। এই সব রাস্তা কারা কাজ করে, কারা পাইছে আর কে তত্ত্বাবধান করে, কোনো খোঁজ খবর নাই। রাস্তা জাম লেগে থাকে, রিক্সা গাড়িগুড়ি বেশি আছে, বৃষ্টি আসে জলবিদ্যুৎ বেড়ে যায়, কাস্টমার নষ্ট, আমাদের ব্যবসা অনেক দিন ধরেই খারাপ যাচ্ছে। 2016 সাল থেকে 2026 ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় আসার 10 বছর পার হলেও নগরায়নের দেখা মেলেনি এই এলাকায়। নাগরিক সুবিধার পরিবর্তে ময়লার ভাগাড়, জমে থাকা পানিতে মশা আর রাত নামলেই অলিতে গলিতে মাদক। যেন দেখার কেউ নেই। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যার কথা জানানো হলেও দৃশ্যমান কোনো সমাধান হয়নি। ময়লা পরে থাকে, এমনি কাঁদা হওয়া যায় তো বৃষ্টি আলে 3-4 দিন কাদা হওয়া পরে তাকে মানুষ চলাচল করে পারে না। তাহলে সিটি কর্পোরেশন থেকে লাভ কি? ভিতরে কিছু খালি জায়গা আছে যেগুলোতে মাদক এরিয়া আছে, এগুলো প্রশাসনকে আমরা বলবো যদি তারা পদক্ষেপ নেয় তাহলে সম্ভব। 10 বছর যাবত দেখতেছি কোনো নিষ্কাশন, মানে আমাদের খুবই কষ্ট হচ্ছে এই রাস্তাটার কারণে। যদি এই নিষ্কাশনটা হয় সেক্ষেত্রে আমাদের জন্য খুবই ভালো হবে। মাদক এলাকায় আছে, কিন্তু এটা আস্তে আস্তে দমন করতে হবে। দেখা গেছে আগে একভাবে চলছে, এখন একভাবে চলছে, এটাকে আস্তে আস্তে নিয়ন্ত্রণে আনতে হবে। বর্জ্য ব্যবস্থাপনা যেন দুরাশা। পুরো সোলমাইদ এলাকা ঘুরে দেখা যায়নি কোনো ডাস্টবিন। রাস্তাকেই মনে হবে ডাস্টবিন, আর পাশে দিনে দিনে গড়ে ওঠা ময়লার ভাগাড়। হ্যাঁ, ট্যাক্স তো আমরা দিতেই আছি, কিন্তু ট্যাক্স দিতে আছি, ট্যাক্সের কোনো উপকার পাইতে আছি না। ট্যাক্সের উপকার পাইবে তার এই কর্মকাজ আমাকে করিয়া হইতে হয় না। রাস্তার কাজ তো আমরা নিজেরা রাবিশ ফালাইয়া, দোকানদাররা চান্দা ধরিয়া, এইটা তো ভাবানো হইতো না। ড্রেন করছে, ড্রেনের 4টা সিদ্ধি আছে, একবার ছোট ছোট পোকা। এখানে একবার বৃষ্টি হলে 1 হাঁটু হয়ে পানি। রোডে ময়লা চলা তাও অনেক সমস্যা। নিয়ম বহির্ভূতভাবে আবাসিক ভবনই তৈরি করা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান। শুধু বাসা বাড়ি নয়, রাস্তাঘাট দখল করেও বসে আছে ছোট ছোট দোকান। সিটি কর্পোরেশনের আওতায় আসার পর উন্নয়নের স্বপ্ন দেখেছিল সোলমাইদবাসী। তবে আশ্বাস আর প্রতিশ্রুতির বিপরীতে মিলেছে নাগরিক ভোগান্তি আর অব্যবস্থাপনা। এলাকাবাসীর প্রশ্ন, উন্নয়নের শহরে নাগরিক স্বস্তির সেই প্রতিশ্রুতি কবে পৌঁছাবে এই পথে? মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। ভারতে মুসলিমদের উপর অত্যাচার হতে থাকলে এর কড়া জবাব দেয়া হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমদ। বিকেলে পশ্চিমবঙ্গ, আসাম সহ ভারত জুড়ে মুসলিম নিধনের প্রতিবাদে রাজধানীর বাইতুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে বিক্ষোভ সমাবেশে তিনি এই কথা বলেন, উগ্রবাদী দল বিজেপি নির্বাচনে জয়লাভ করার পর থেকেই সংখ্যালঘু হওয়ার কারণে ভারতের মুসলমানদের উপর নানা অত্যাচার শুরু করেছে, যা মানবতা এবং ভারতের সংবিধান বিরোধী। গাজীপুরের কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত হয়েছে 3 জন।
সকালে বাগচালা গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বাগচালা গ্রামে বেশ কয়েকদিন ধরে গরু চুরির ঘটনা বেড়েছে। রোববার রাতে একদল লোক ট্রাক নিয়ে গরু চুরি করতে আসে। এ সময় তাদের চারদিক থেকে ঘিরে ফেলে এলাকাবাসী। এ সময় বেশ কয়েকজন পালিয়ে গেলেও 3 জনকে গণপিটুনি দেয় তারা। এতে নিহত হন ওই 3 জন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম। গাজীপুরের কাপাসিয়ায় হত্যার শিকার একই পরিবারের 5 সদস্যের জানাজা ও দাফন গোপালগঞ্জের পাইককান্দিতে তাদের নিজ এলাকায় সম্পন্ন হয়েছে। এদিকে এই ঘটনায় একজনকে প্রধান আসামি সহ অজ্ঞাত আরও 3-4 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছে নিহত শারমিনের বাবা শাহাদাত মোল্লা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঘড়ির কাঁটায় ভোর 6টা, স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে গোপালগঞ্জের আকাশ। আইনি প্রক্রিয়া শেষে গাজীপুরে নিহত 5 জনের নিথর দেহ 2 লাশবাহী অ্যাম্বুলেন্সে পৌঁছায় গোপালগঞ্জ সদরের পাইককান্দির উত্তরপাড়া ফকিরবাড়ি গ্রামে। মরদেহ দেখতে ভিড় করে এলাকাবাসী। ঘটনার সাথে জড়িত ঘাতক স্বামী ফোরকানের ফাঁসির দাবি জানান তারা। পাইককান্দি গ্রামে কখনো এরকম 5টা লাশ আসেনি, এই আমার জীবনে প্রথম দেখলাম। মারছে এটা বলা যাচ্ছে না, এত নির্ভয়ে মারা আমি জীবনে দেখি নাই। এখনো ভাবতেও পারতেছি না সে যার আমাদের মাঝে নাই। আমার বোন, সে আমাকে সবসময় ভালোবাসতো। খুনির আমরা বিচার দ্রুত চাই, আর তার সাথে কারা হাত আছে কারা জড়িত এর বিচারও আমরা চাই। গোসল শেষে বেলা 11টার দিকে পাইককান্দি পঞ্চপল্লী মাদ্রাসা মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে বেলা 11:30টার দিকে উত্তর চরপাড়া কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়। তিনটে বাচ্চা সহকারে মার্ডার করা, এটা তো মানে নৃশংস হত্যা, পরিকল্পিতভাবে সে হত্যা করেছে। এই আসামির ধরা হয়নি এখনো, বিগত প্রায় 2 দিন কেটে গেল। আমি প্রশাসনের কাছে আকুল আবেদন জানাই, যেন এদের ধরা হোক দ্রুততম টাইমে। পুলিশ জানায়, ঘটনা গাজীপুরের হলেও আসামিকে ধরতে তৎপরতা বাড়ানো হয়েছে। যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, একটা হৃদয় বিতারক ঘটনা, আমরা এটা নিয়ে কাজ করতেছি, আমরাও আসামি ধরার ব্যাপারে আমরা চেষ্টা করতেছি। এদিকে এই ঘটনায় একজনকে প্রধান আসামি সহ অজ্ঞাত আরো 3-4 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছে নিহত শারমিনের বাবা শাহাদাত মোল্লা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মেগা প্রজেক্টের নামে ঋণ নির্ভর না হয়ে সরকার সার্বিক অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে, এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ ভবনে রেস2 প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। বলেন, এখন থেকে প্রকল্প গ্রহণের ক্ষেত্রে অর্থনৈতিক রিটার্ন, কর্মসংস্থান ও পরিবেশগত প্রভাবকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। মন্ত্রী আরও জানান, বিগত সময়ে একচেটিয়া সুবিধা নেওয়ার সিন্ডিকেট ভেঙে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা এই বর্তমান প্রশাসনের লক্ষ্য। বিগত দিনের বিভিন্ন অলিগার্কিক এবং পৃষ্ঠপোষকতার অর্থনীতির কারণে সাধারণ মানুষ দেশের অর্থনীতিতে অংশগ্রহণ থেকে বাইরে থেকে গেছে এবং কিন্তু দারিদ্রতা বাড়ছে, এখনো বাড়ছে দারিদ্রতা। সুতরাং আমাদের প্রথম প্রোগ্রামগুলো যেটা আমরা নিয়েছি সেটা হচ্ছে সোশ্যাল প্রোগ্রাম, আমাদের কনসিডারেশনের মধ্যে আছে। এর আপনারা দেখছেন ফ্যামিলি কার্ড ইজ ওয়ান। যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিয়েছে ইরান। রোববার মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে এই জবাব পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা। ইরান জানিয়েছে, তারা চলমান যুদ্ধ বন্ধ করা এবং পারস্য উপসাগর সহ গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সহ সামুদ্রিক নিরাপত্তার উপর জোর দিচ্ছে। একই সাথে লেবাননে যুদ্ধের অবসান চায় দেশটি, তবে আলোচনা মানে আত্মসমর্পণ নয়। যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের প্রেসিডেন্টের। রবিবার মধ্যস্থতাকারী পাকিস্তানের কাছে মার্কিন প্রস্তাবের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ইরান। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন প্রস্তাবের জবাবে তারা গুরুত্ব দিয়েছে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে যুদ্ধের অবসান এবং সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়কেও। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে ওয়াশিংটনের সঙ্গে সংলাপের অর্থ কোনোভাবেই আত্মসমর্পণ বা পিছু হটা নয়, বরং লক্ষ্য হলো ইরানের জনগণের অধিকার সমুন্নত রাখা এবং দৃঢ় শক্তির সঙ্গে জাতীয় স্বার্থ রক্ষা করা।
ইরান যুক্তরাষ্ট্রে চলমান শান্তি আলোচনা নিয়ে মত বিনিময় করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তুর্কি গণমাধ্যম জানিয়েছে ফোনালাপে দুই নেতা চলমান আলোচনার সর্বশেষ পরিস্থিতি এবং আঞ্চলিক উত্তেজনা নিয়ে আলোচনা করেন। এদিকে হরমুজ প্রণালীকে চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করলে সংকট আরো গভীর হবে বলে ইরানকে জানিয়েছে কাতারের প্রধানমন্ত্রী। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।